নবম শ্রেণীর অঙ্কের এটা দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী। তো আমরা আজকের এই ভিডিওতে এই অধ্যায়ের যে বেসিক নিয়মগুলো রয়েছে সেইগুলো দেখব এবং সেই নিয়মগুলোকে কাজে লাগিয়ে কিভাবে কিছু বেসিক অঙ্ক করা যায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এটা সম্ভবত সেকেন্ড চ্যাপ্টার অঙ্কের ক্লাস 9-এর, আর এটা ফার্স্ট পার্ট আজকের এই ভিডিওটা। আমরা পরের যে পার্ট যেগুলো আসবে এই অধ্যায়ের উপর সেগুলোতে যেটা টেক্সট বইয়ের যে অঙ্কগুলো আছে সেই টেক্সট বইয়ের অঙ্কগুলো আলোচনা করব এবং যেগুলো বিভিন্ন সালে পড়েছে, বিগত বৎসর যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে এই অধ্যায় থেকে সেইগুলো আলোচনা করব, সেটা পরের পার্টেতে, ঠিক আছে, পরের ভিডিওতে, মানে যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেগুলো। তো আজকে আমরা কি দেখব এই ভিডিওতে, যে এই অধ্যায়ের যে বেসিক যে নিয়মগুলো রয়েছে, বেসিক রুল যেগুলো দিয়ে অঙ্ক হবে, যেগুলো অবশ্যই জানা দরকার, আর ওই নিয়মগুলোকে কাজে লাগিয়ে কিছু বেসিক অঙ্ক করব। একদম সহজ কিছু অঙ্ক, নিয়মগুলো জাস্ট বোঝার জন্যে কিছু ছোট ছোট অঙ্ক আজকে আমরা দেখব, ছোট ছোট কিছু অঙ্ক ওই নিয়মগুলোকে কাজে লাগিয়ে। ঠিক, তো তাহলে আমরা দেখি প্রথম নিয়ম কি আছে। তো এটা হচ্ছে ফার্স্ট নিয়ম, এটা রুল নাম্বার 1। তো প্রথমে দেখো সূচক ব্যাপারটা কি, যে ধরো কোনো একটা যদি সংখ্যা থাকে, এইভাবে যদি লেখা থাকে কোনো একটা সংখ্যা, যেমন হয়তো আমি বললাম যে 5 আর তার মাথায় লেখা আছে 3, এইভাবে কোনো সংখ্যা লেখা থাকলে সেটাকে আমরা কিভাবে বলি, যে 5 টু দি পাওয়ার 3। তো নিচে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় বেস, বেস বা এটাকে বাংলায় বলে নিধান। আর উপরে যে সংখ্যাটা থাকে, যেটা 5-এর উপরে যেটা আছে 3, এটাকে বলা হয় পাওয়ার, পাওয়ার বা এটাকে বলে ঘাত, বা এটার আরেকটা নাম হচ্ছে এক্সপোনেন্ট। ঠিক, তো 5 টু দি পাওয়ার 3, এক্ষেত্রে 5 হলো বেস আর 3 হলো পাওয়ার। একইভাবে যদি কোথাও লেখা থাকে a টু দি পাওয়ার, হয়তো বললাম a টু দি পাওয়ার x, এক্ষেত্রে a কে বলবো বেস, যেহেতু a নিচে আছে, যে সংখ্যাটা নিচে থাকে সেটাকে বলে বেস, আর x যেহেতু উপরে আছে তাহলে x কে বলা হবে পাওয়ার, পাওয়ার বা ঘাত, এটাকে বলা হবে পাওয়ার বা ঘাত। তো প্রথম নিয়মটা কি বলছে, যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, অর্থাৎ কি বলছে, যে যদি আমরা দেখি যে গুণ যদি হয়ে থাকে a আর এখানেও আছে a, অর্থাৎ গুণের সময় যদি দেখা যায় যে বেস যেগুলো আছে, এখানে দুটো সংখ্যারই বেস সেম আছে, দুটোরই যে বেস সেটা দুটোই a, তাহলে দুটো বেস সেম, প্রথমটার পাওয়ার হচ্ছে m, প্রথমটার পাওয়ারে আছে m, দ্বিতীয়টার পাওয়ারে আছে n। তো যদি এরকম হয় যে বেস সেম, তো সেক্ষেত্রে গুণের সময় পাওয়ারগুলো কি হবে না, যোগ হবে, যেটা এখানে লেখা আছে a টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে m প্লাস n। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে কি নিয়ম শিখলাম, যেটা প্রথম রুল, যেটা ফার্স্ট রুল আমরা লিখতে পারি এইভাবে, যে যদি আমরা দেখি যে বেস সেম রয়েছে, যেমন এক্ষেত্রে বেস সেম, দুটো ক্ষেত্রেই কত আছে a, তাহলে বেস সেম হলে জাস্ট আমরা এইভাবে নিয়মটা মনে রাখতে পারি, যে গুণের সময় পাওয়ার বা যেটা হচ্ছে ঘাত, সেটা সবসময় কি হয় না, যোগ হয়।
এটা বেস সেম হলে, যেমন ধরো যদি এরকম কোথাও লেখা থাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে যেহেতু এখানে বেস সেম, দুটোতেই 2 আছে, তাহলে এই যে পাওয়ারগুলো, প্রথমটার পাওয়ার 3, দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে 4, তাহলে বেস যেহেতু সেম আছে, গুণের সময় এই দুটো পাওয়ার যোগ হবে, তাহলে 3 প্লাস 4, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 7। যদি কোথাও থাকে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, তো এক্ষেত্রেও একই ব্যাপার, বেস যেহেতু সেম, দুটোতেই একই আছে 3, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। প্রথমটার পাওয়ার হচ্ছে 2 যুক্ত দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে কত, 5, তাহলে 2 প্লাস 5 3 টু দি পাওয়ার এটা হয়ে যাবে কত, 7। যদি এরকমটা থাকে যে 7 স্কোয়ার 7 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3, এক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যে যোগ হয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই। কেন এই ক্ষেত্রে এই নিয়মটা এক্ষেত্রে কাজে এই কারণেই লাগবে না, কারণ হচ্ছে এক্ষেত্রে বেস যেটা আছে সেটা আলাদা আছে, একটার বেস হচ্ছে 7 আর একটার বেস 5, তো এক্ষেত্রে এরকম নয় যে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 আর 3, এই ক্ষেত্রে কিন্তু 2 আর 3 যোগ হবে না। তো প্রথম নিয়ম শুধু এটুকুই শিখলাম যে যদি আমরা দেখি গুণের সময় সূচকে যে এই যে দুটো বেস, নিচের যে সংখ্যা দুটো যদি একই থাকে, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যাবে, সিম্পলি যোগ হয়ে যাবে, এটা প্রথম নিয়ম। ভাগের ক্ষেত্রে ঠিক উল্টোটা, গুণের সময় যেমন পাওয়ারগুলো যোগ হয়েছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, এখানে লেখা আছে ভাগের সময় পাওয়ারগুলো কি হবে, পাওয়ার বা ঘাত বিয়োগ হয়। তাহলে নিয়মটা এটা হচ্ছে 2 নম্বর রুল। কি নিয়ম লেখা আছে, কোথাও লেখা আছে হয়তো a টু দি পাওয়ার m, তার সাথে ভাগ হবে a টু দি পাওয়ার n। এক্ষেত্রেও দেখতে হবে যে বেস যেন সেম হয়, এখানে বেস a আর দ্বিতীয়টার ক্ষেত্রেও কত আছে, দ্বিতীয়র ক্ষেত্রেও বেস a, তো দুটো বেস সেম, তাহলে সেম যেহেতু আছে দুটোরই বেস, তো এক্ষেত্রেও হচ্ছে ভাগের সময় পাওয়ারগুলো কি হবে, বিয়োগ, গুণের সময় পাওয়ারগুলো যোগ, ভাগের সময় পাওয়ার হচ্ছে বিয়োগ হবে, তাহলে a টু দি পাওয়ার এটা হয়ে যাবে m মাইনাস n, এইরকম। এটার যদি আমরা উদাহরণ দেখি, যদি উদাহরণ নিই, হয়তো কোথাও আছে এক্স কিউব ভাজিত এক্স, তো এক্ষেত্রে কি হবে, তাহলে এক্স কিউব ভাজিত এক্স মানে এক্সের পাওয়ার এখানে কত আছে 3, আর এখানে এক্সের পাওয়ারে কিছু নেই মানে কত আছে 1, তাহলে ভাগ যেহেতু আছে তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ, তাহলে 3 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ারে কত হবে, স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 2। কোথাও হয়তো লেখা আছে ওয়াই টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্ষেত্রেও একই ব্যাপার, যেহেতু দুজনেরই বেস সেম, দুটোতেই ওয়াই আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে 10 মাইনাস 4, তার মানে ওয়াই টু দি পাওয়ার হবে 6। তাহলে দুটো নিয়ম দেখলাম, একটাতে দেখলাম যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, এবং কখন, যদি বেস সেম থাকে, বেস যদি আলাদা হয় তাহলে এই নিয়মগুলো সেক্ষেত্রে প্রযোজ্য নয়। থার্ড রুলটা অনেক অঙ্কে কাজে লাগবে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা 3 নম্বর রুল। এটাতে কি বলছে যে ধরো কোনো একটা সংখ্যা আছে এবং ব্র্যাকেট রয়েছে, নিয়মটা বুঝবো কীভাবে, বোঝার জন্য বলছি, ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার আছে, ভেতরে একটা পাওয়ার আছে, কোনো একটা সংখ্যা, ধরো এটা হচ্ছে একটা যে কোনো নাম্বার, এটা এই নাম্বারটার ঠিক এইভাবে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আছে, বাইরে একটা পাওয়ার আছে, তো যদি এই রকম দেখা যায় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বুঝবো কি যে এই যে দুটো পাওয়ার, ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার, এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হবে, গুণ। যেমন হয়তো কোথাও আছে 2 টু দি পাওয়ার 4, ব্র্যাকেটের বাইরে আছে 2, তাহলে 2 এর কাছে দুটো পাওয়ার আছে, ব্র্যাকেটের ভেতরে আছে ব্র্যাকেটের ভেতরে আছে 4 পাওয়ার, আর ব্র্যাকেটের বাইরের পাওয়ার হচ্ছে 2, তাহলে এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, ব্র্যাকেটের ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ারে হচ্ছে 4 গুণিত 2, মানে এটা জাস্ট 2 এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে, 4 2 8। কোথাও হয়তো আছে এক্সের স্কোয়ার, বাইরে রয়েছে কিউব, তাহলে এটা কত হয়ে যাবে, এক্সের কাছে দুটো পাওয়ার আছে, ভেতরে 2, বাইরে রয়েছে 3, তাহলে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে এক্সের পাওয়ারে হয়ে যাবে 3 2 6।
এটাই হচ্ছে ওখানে নিয়মে যেটা লেখা আছে, এ টু দি পাওয়ার এম, ব্র্যাকেটের বাইরে রয়েছে এন, তাহলে এ এর পাওয়ারে কত হয়ে যাবে, ভেতরের আর বাইরের পাওয়ার গুণ হবে, এম আর এন গুণ হলে হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন। তো এটা হচ্ছে 3 নম্বর রুল। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা অনেক অঙ্কে কাজে লাগবে। তো এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, গুণের আর ভাগের যে দুটো নিয়ম শিখেছি, প্রথম রুল আর দ্বিতীয় রুল, সেইটার উপরে দুটো উদাহরণ দেওয়া আছে। দেখো গুণের সময় আমরা কি শিখেছি, যে গুণের সময় হচ্ছে পাওয়ার কি হয় না, যোগ হয়। কখন, যদি বেস সেম হয়, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে দেখো বেস কত আছে 2, আর এইখানেও কত আছে 2, আর মাঝে কি চিহ্ন আছে, গুণ। তাহলে গুণের সময় পাওয়ার কি করব, যোগ করব, তাহলে 2 টু দি পাওয়ার 5, আর এখানে পাওয়ারে কত আছে 3, তাহলে 5 আর 3 এই দুটো পাওয়ার যোগ হয়ে এটার অ্যান্সার কত হবে, 2 টু দি পাওয়ার 8। এটা হবে উত্তর, এটাই আছে এখানে উত্তর, 2 টু দি পাওয়ার 8। একইভাবে দ্বিতীয়টাতে আমরা জানি কি, যে ভাগের সময় কি হয় না, ভাগের সময় হচ্ছে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। ভাগের সময় হচ্ছে পাওয়ার বিয়োগ হবে যদি দেখা যায় যে বেস সেম আছে। এখানে বেস সেম আছে কিনা দেখতে হবে, 5, আর এখানেও বেস কত 5, তাহলে বেস যেহেতু সেম আছে এবং ভাগ আছে, তাহলে এই যে দুটো পাওয়ার, প্রথমটার পাওয়ার 7, দ্বিতীয়টার পাওয়ার আছে কত 3, তাহলে 7 আর -3 বিয়োগ হয়ে যাবে, ভাগের সময় পাওয়ার হচ্ছে বিয়োগ হবে, তাহলে এটার অ্যান্সার কত আসবে, এটা 5 টু দি পাওয়ার 7 আর 3 বিয়োগ হয়ে যাবে 7 - 3, তাহলে এটার উত্তর হবে 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে এটার অর্থ কি, 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5কে 4 বার গুণ, এইভাবে 5 × 5, এটার মানেটা হচ্ছে এইরকম, যে 5 × 5 × 5 × 5, 5 হচ্ছে কবার গুণ, 4 বার গুণ হবে, এইটা হচ্ছে এটার অর্থ। আচ্ছা, আরও একটা উদাহরণ আছে, এটা উদাহরণ না, এটা একটা প্রশ্নর আকারে দেওয়া আছে। প্রথম প্রশ্নটা একই, এটা দুটো প্রশ্নই হচ্ছে গুণের নিয়মটার উপরে দেওয়া আছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, এ টু দি পাওয়ার 3 × এ টু দি পাওয়ার 5। তো সিম্পল ব্যাপার, আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার এটার অ্যান্সার হবে 8, 5 আর 3 যোগ হবে 8, এটা প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা হচ্ছে a³ × b × a b টু দি পাওয়ার 6। তো এর পাওয়ারে কত হবে, দেখো এখানে এ আর এ দুটো বেস সেম, এই দুটো বেস যেহেতু সেম আছে, তাহলে এখানে পাওয়ারে আছে 3, আর এখানে পাওয়ারে এ এর পাওয়ারে কিছু নেই, মানে কত আছে 1, তাহলে 3 আর 1 হচ্ছে যোগ হবে, এ টু দি পাওয়ার হয়ে যাবে 4 ইন্টু বি, আর এখানেও পাওয়ারে আছে, বেস হচ্ছে বি, দুটো বেস সেম, এইখানে বি এর পাওয়ারে কিছু নেই, মানে কত আছে 1, আর এখানে বি এর পাওয়ারে কত আছে 6, তাহলে বি টু দি পাওয়ার হচ্ছে 6 আর 1, এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, গুণের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, তাহলে 6 আর 1 কত হয়ে যাবে 7, তাহলে এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 7। তাহলে প্রথমটাতে এখানে এ টু দি পাওয়ার হবে অ্যান্সার কত, এ টু দি পাওয়ার 8, আর এখানে এ টু দি পাওয়ার হবে 4 × বি টু দি পাওয়ার 7, এটা হবে উত্তর। দেখো এই যে নিয়মটা আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা হচ্ছে খুব সম্ভবত 4 নম্বর নিয়ম এটা। তো এই নিয়মটা দেখো, এই নিয়মটা কি বলতে চাইছে, যে আমি আগে নিয়মটা লিখে দিচ্ছি, তারপরে বলছি এটার অর্থটা কি। এ টু দি পাওয়ার -m সমান লেখা আছে 1/a টু দি পাওয়ার m। এটার মানেটা কি, দেখো পাওয়ারে ছিল m এবং চিহ্ন কি ছিল মাইনাস, সেটা কি হয়ে গেছে, পাওয়ারের চিহ্নটা মাইনাস থেকে কি পরিবর্তন হয়ে গেছে, এখন চিহ্ন কিছু নেই, মানে প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাস থেকে পাওয়ারের চিহ্নটা পাল্টে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে পাওয়ারে চিহ্ন যেটা থাকবে সেটা পাল্টে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল কখন, যদি দেখা যায় এই যে সংখ্যাটা যেটা ছিল, মেন যে নাম্বারটা ছিল অর্থাৎ বেস, এই বেসটা দেখো যদি উল্টে যায়, ছিল কত এ, সেটা হয়ে গেছে কত, দেখো এখন সেটা হয়ে গেছে হচ্ছে এখন 1/a, উল্টে গেছে। তাহলে যদি বেস আমরা উল্টে দিই, তাহলে পাওয়ারের কি হবে, চিহ্ন বদলাবে, পাওয়ার উল্টে যাবে এমনটা নয়, পাওয়ারের শুধুমাত্র চিহ্ন বদলাবে, প্লাস থাকলে সেটা হয়ে যাবে মাইনাস, মাইনাস যদি থাকে সেটা হয়ে যাবে প্লাস। যেমন উদাহরণ দেখো, 3 টু দি পাওয়ার কোথাও আছে 2, তো 3কে আমি যদি উল্টে দিই, 1-এ 3 করে দিই, এই 2টা কত হয়ে যাবে, 2 থাকবে, চিহ্নটা শুধু পাল্টাবে, +2টা হয়ে যাবে কত, -2। কোথাও হয়তো আছে 2 টু দি পাওয়ার -3,
তো 2কে আমি যদি উল্টে দিই, যদি করে দিই 1/2, তাহলে এই যে -3 এটা কি হয়ে যাবে, 3 থাকবে, 3ই থাকবে, জাস্ট চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। নিয়মটা এটাই, দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল সেটা কত হয়ে গেছে প্লাস হয়ে গেছে, এখানে যেমন মাইনাস ছিল সেটা কত হয়ে গেছে এখানে প্লাস। তো আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো কোথাও আছে 1/x², তো এখানে 1/x² আছে, এটা অলরেডি অনন্যক করা আছে, মানে 1/x করা আছে, তাহলে 1/xকে যদি আমি উল্টে দিই, অনন্যক করে দিই, তো 1/x এর অনন্যক কত হবে, 1/x এর অনন্যক হবে x, তাহলে এই যে 2 আছে, এই 2টা কী হয়ে যাবে -2, কারণ এটা প্লাস আছে, ওখানে গেলে মাইনাস হয়ে যাবে। যদি কোথাও থাকে 1/20⁻⁻x, তাহলে 1/20 এটাকে যদি উল্টে দিই কত হয়ে যাবে 20, তখনই -xটা কী হয়ে যাবে +x, মানে শুধু x হয়ে যাবে। এটা হচ্ছে 4 নম্বর রুল, এটাও খুব ইম্পর্টেন্ট রুল, এটা অনেক অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, এরপর যেটা 5 নম্বর যে নিয়ম, 5 নম্বর নিয়মটা কি লেখা আছে দেখো, যে শূন্য ছাড়া যে কোনো সংখ্যার ঘাত যদি 0 হয় তাহলে তার মান 1 হবে। যদি 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার থাকে, 0 ছাড়া যে কোনো নাম্বার আছে, ধরো 0 নয়, সেটা 0 ছাড়া যে কোনো নাম্বার এবং তার পাওয়ারে কত আছে 0, তাহলে উত্তর কত আসবে 1 আসবে। সব সময় যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে উত্তর আসবে 1, কিন্তু সেটা 0 ছাড়া অন্য সংখ্যা হতে হবে। যদি 0-র পাওয়ারে 0 থাকে তাহলে সেটার উত্তর কিন্তু 1 নয়। এটাকে অঙ্কের ভাষায় এটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম, এটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। এটা ক্লাস 9-এর সিলেবাসে নেই, ঠিক আছে? তো আমরা শুধু এটুকুই জেনে রাখবো যে 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে অ্যান্সার হয়ে যাবে 1। যেমন যদি আমি উদাহরণ কিছু দিই, যে ধরো জাস্ট কোথাও লেখা আছে 6⁻0, তাহলে অ্যান্সার কত হবে 1। 2.3 2.3 পাওয়ারে কত আছে 0, এটারও উত্তর কত হবে 1। এমন নয় যে দশমিক আছে বলে তার জন্য আলাদা নিয়ম, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে উত্তর 1। x⁻0 অ্যান্সার কত হবে 1। তো এরকমই পাওয়ারে 0 থাকলে উত্তর হবে 1। নেক্সট, এটা রুল নাম্বার 6, 6 নম্বর নিয়ম। এটা 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মটা দেখো, ধরো কোনো সংখ্যার পাওয়ার এই রকম আছে, রুট, আমরা রুট চিহ্ন জানি, এরকম হয় √x, এভাবে লিখি √x। কোনো সংখ্যার পাওয়ারে রুট থাকা মানে, এটা ভালো করে জেনে রাখো, যে কোনো সংখ্যার পাওয়ারে রুট আছে মানে অ্যাকচুয়ালি, মানে কোনো সংখ্যার কাছে রুট চিহ্ন আছে মানে তার পাওয়ারে কত আছে, হাফ, 1/2, 1/2 আছে। তো রুট থাকা মানে 1/2। যদি এইভাবে কোথাও লেখা থাকে যে 3, তারপরে এরকম রুট চিহ্ন আছে x, এটাকে অ্যাকচুয়ালি পড়া হয়, এটাকে বলা হয় x-এর 1/3 রুট। এটাকে লেখা হয় যে 3rd রুট অফ x, ঠিক আছে? তো এখানে 3 আছে মানে x-এর পাওয়ারে তার মানে কত আছে 1/3। যদি কোথাও এরকম লেখা থাকে, ধরো লেখা আছে 5 দিয়ে রুটের ভেতরে আছে 10, এটার মানে কি, যে 10-এর পাওয়ারে কত আছে, 10-এর পাওয়ারে আছে 1/5। এটা উল্টে যাবে, 5 ছিল 1/5, 3, এটা হয়ে যাবে 1/3। তো এটা, এই নিয়মটা এখানে লেখা আছে, দেখো এর কি লেখা আছে এই নিয়মটা, যে m তারপরে আছে √a, তাহলে সেটার অ্যান্সার কত হবে, a এর পাওয়ারে কত 1/m হয়ে যাবে, ঠিক? তো এটা হচ্ছে রুল নাম্বার 6। আর একটাই নিয়ম আছে, লাস্ট নিয়ম, এটা হচ্ছে রুল নাম্বার 7, 7 নম্বর নিয়ম। 7 নম্বর, এর সাথে আর একটা নিয়ম একই রকমের, সেটা আমরা দেখে নেব, রুল নাম্বার 8। দুটো নিয়ম, এটা সহজ নিয়ম, এখানে সেরকম কিছু বোঝবার নেই। কি লেখা আছে দেখো, a/b হোল টু দি পাওয়ার, ব্র্যাকেট আছে, বাইরে লেখা আছে m। এটাকে কি লেখা আছে না, a⁻m ডিভাইডেড বাই b⁻m। এইটার মানে কি, ব্র্যাকেট দেওয়ার পরে বাইরে m আছে, এটার মানেটা হচ্ছে যে এই যে m পাওয়ারটা, এটা a এর কাছেও আছে, b এর কাছেও আছে। এটাই হচ্ছে সহজ ব্যাপার, মানে বোঝা সিম্পলভাবে যদি আমরা বুঝি যে ব্র্যাকেটের বাইরে m আছে মানে m যে পাওয়ারটা, এটা a এর কাছেও আছে, b এর কাছেও আছে। সেটাকে আলাদা করে দেখো লেখা আছে a⁻m b⁻m।
যদি এমনটা কোথাও থাকে, হয়তো কোথাও লেখা আছে এ ইন্টু বি ব্র্যাকেটের বাইরে আছে এম, এইটার মানেও একই ব্যাপার, যে এম পাওয়ারটা ব্র্যাকেটের বাইরে আছে মানে এম এই পাওয়ারটা এ এর কাছেও আছে, বি এর কাছেও আছে। তাহলে আলাদা করে যদি আমি লিখি তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এই নিয়মটা, এটা হচ্ছে 7 নম্বর নিয়ম, এটা হচ্ছে 8 নম্বর নিয়ম। এই হলো ব্যাপার। যেমন একটা উদাহরণ, আরেকটা উদাহরণ যদি দিই, ধরো কোথাও আছে 2x² বাইরে আছে 3। তো দেখো এই যে 3 পাওয়ারটা ব্র্যাকেটের বাইরে আছে, ব্র্যাকেটের বাইরে আছে মানে এই 3 পাওয়ারটা 2 এর কাছেও আছে, আর এই 3 পাওয়ারটা x² এর কাছেও আছে। তাহলে 2 এর কাছেও হচ্ছে 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3। আবার x² এর কাছেও হচ্ছে 3 আছে, তাহলে x² এর পাওয়ারেও কত করব 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2কে 3 বার গুণ। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 2 টু দি পাওয়ার 3 মানে অ্যাকচুয়ালি 2 2 2, 3 বার গুণ, তাহলে কত হচ্ছে 8 ইন্টু এক্সের পাওয়ারে কত হয়ে যাবে। দেখো আমরা এটা একটা রুল নাম্বার 3 নম্বর নিয়ম ছিল সম্ভবত এটা, যে যদি কোনো সংখ্যায় এরকম ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 3 2 গুণ হয়ে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 6। তাহলে অ্যান্সার হবে 8x টু দি পাওয়ার 6। এই হলো নিয়ম। নিয়ম এইগুলোই মোটামুটি রয়েছে। যদি কোনো নিয়ম বাদ রয়ে যায় সেটা আমরা যখন কোনো অঙ্ক আসবে সেই অঙ্কটা করার সময় তখন আলোচনা করে নেব। দেখো এবার এই নিয়মগুলোর ওপরে কিছু সরল করার মতন ছোট ছোট প্রশ্ন আছে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 6-7টা প্রশ্ন রয়েছে, ঠিক? তো আমরা একটা একটা করে দেখব যে উত্তর কী রকম হয়। দেখো 2a পাওয়ারে আছে 3, তার সাথে গুণ হয়ে আছে 2a পাওয়ারে আছে 4। তো এক্ষেত্রে দেখো এটা কিসের নিয়ম লাগাবো না? গুণের নিয়ম। গুণের নিয়ম লাগবে এই অঙ্কটাতে। দুজনেরই বেস সেম আছে নাকি দেখব। প্রথমটাতে বেস আছে 2a, দ্বিতীয়টাতেও বেস আছে কত? 2a। তাহলে যেহেতু দুটো ক্ষেত্রে বেস সেম, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কী হয়? যোগ হয়। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 2a এটার পাওয়ারে কত হয়ে যাবে? যেহেতু বেস সেম তাহলে পাওয়ারগুলো যোগ হবে। এখানে পাওয়ার 3 আর পরেরটাতে পাওয়ার আছে 4, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 3 আর 4 যোগ হয়ে পাওয়ারে কত হয়ে যাবে? 7। একইভাবে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা আছে ওখানে আছে 3 টু দি পাওয়ার 5 ভাজিত হচ্ছে 3 টু দি পাওয়ার 2। তাহলে 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে? দেখো ভাগের অঙ্ক, এখানেও 3 এখানেও 3, তো বেস সেম। ভাগের সময় তাহলে কি হবে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ, 5 আর 2, 5 থেকে 2 বিয়োগ বলে 5 - 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ বলে উত্তর কত হচ্ছে? 3। তাহলে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে কত? 27। আচ্ছা, এই যে অঙ্কটা আছে এটার অ্যান্সার কী হবে? এক্সের পাওয়ারে 10, এক্সের পাওয়ারে 4 এবং মাঝখানে কী চিহ্ন আছে? ডিভাইডেড বাই মানে ভাগ চিহ্ন। বেস দেখো সেম, এখানেও এক্স এখানেও এক্স, বেস তো সেম, তাহলে ভাগের সময় এই দুটো পাওয়ার কী হয়ে যাবে? বিয়োগ হবে। তাহলে এক্সের পাওয়ারে বিয়োগ হয়ে যাবে 10 - 4, তার মানে এক্সের পাওয়ারে হয়ে যাবে 6। তার মানে এটার অ্যান্সার হচ্ছে x টু দি পাওয়ার 6। আচ্ছা, তারপরেরটা যেটা আছে দেখো যে a² b³ আর কত আছে? বাইরে 2। তাহলে এই নিয়মটা আমরা এইমাত্র দেখলাম যে ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এ যদি একে ধরি, এর ভেতরের পাওয়ার আছে 2, বাইরের পাওয়ারও আছে 2, তাহলে এ টু দি পাওয়ার কত হয়ে যাবে? ভেতরের আর বাইরের পাওয়ার গুণ হয়ে 2 2 4 ইন্টু বি টু দি পাওয়ার, বি এর ভেতরের পাওয়ার 3, বাইরের পাওয়ার হচ্ছে 2, তাহলে ভেতরের আর বাইরের পাওয়ার গুণ হবে, 3 2 হয়ে যাবে 6। অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 6। একইভাবে 7 দিয়ে যে অঙ্কটা আছে ওটাও একই নিয়মে হবে। দেখো লাস্ট অঙ্কটা আমি করছি। ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আছে 3/4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/2। দেখো বেস এখানে সেম, দুজনেরই বেস কত? ওয়াই, এটাতেও ওয়াই, তাহলে বেস যেহেতু সেম পাওয়ারগুলো কী হবে? যোগ হবে গুণের সময়। তাহলে 3/4 যুক্ত হচ্ছে কত হবে? 1/2। 3/4 আর 1/2 যোগ যদি করি আমরা তাহলে লসাগু হচ্ছে 4, এখানে বসবে 3, এখানে বসবে কত? এখানে বসবে 2। তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হয়ে যাবে? ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে 5/4। তাহলে ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে কত? 5/4। এটা হবে অ্যান্সার, ঠিক? তো বাকি যে দুটো রইলো এগুলো তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো কি উত্তর হবে, ঠিক আছে? আরও প্রশ্ন আছে এই রকমের। এখানে কত আছে? প্রথমটাতে দেখো 1/4²। তো এটা অ্যাকচুয়ালি সরল করার কিছু নেই। 1/4² মানে কি? 1/4² মানে 4 এর স্কোয়ার মানে কত? 4 × 4, তো এটা হচ্ছে 1/16।
মানে 4 × 4 1-এর 16, এটার উত্তর 1-এর 16। আর যদি এটাকে আমি অন্যরকমভাবে লিখতে চাই তাহলে দেখো 1/4 আছে, 1/4কে যদি আমি উল্টে দিই কত হয়ে যাবে 4। আর আমরা নিয়ম শিখেছি যদি আমরা বেস যেটা আছে সেটাকে উল্টে দিই, বেস উল্টে দিলে পাওয়ারের চিহ্ন কি হয়ে যায়, বদলে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস। তো এখানে পাওয়ারে কত আছে প্লাস, তাহলে এটা হয়ে যাবে তখন -2। এইভাবেও লেখা যেতে পারে বা এটাও অ্যান্সার হবে, এইভাবেও লিখতে পারা যেতে পারে যে 1/16। নেক্সট যেটা আছে দেখো 8/27, পুরোটার বাইরে লেখা আছে -2/3। তো দেখো প্রথমে আমরা আগে 8 আর 27কে ভাঙবো, 8 আর 27কে। দেখো 8কে আমরা লিখতে পারি 2-এর কিউব, এটা আমরা জানি যে 8 মানে 2-এর কিউব আর 27 মানে হচ্ছে 3-এর কিউব। তাহলে ব্র্যাকেট দিলাম -2/3 যেমন পাওয়ারে আছে রইল। এবারে আমরা নিয়মটা লাগাবো। দেখো কি নিয়ম লাগাবো, আমরা জানি যে কোনো সংখ্যার এইরকম যদি ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার থাকে ভেতরে একটা পাওয়ার থাকে তাহলে সেই বাইরের পাওয়ার ভেতরের পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে গুণ যখন হবে দেখো 2 আছে, 2-এর ভেতরের পাওয়ার কত না 3, বাইরের পাওয়ার কত -2/3, তাহলে এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, গুণ হবে। একইভাবে 3-এর ভেতরের পাওয়ার হচ্ছে 3 আর বাইরের পাওয়ার কত -2/3। কারণ দেখো এই যে ব্র্যাকেটের বাইরে -2/3 আছে মানে এই -2/3টা এখানেও আছে আর 3-এর কাছেও আছে, দুজনের কাছেই পাওয়ার আছে। তাহলে 3-এর ভেতরের পাওয়ার 3 আর বাইরের পাওয়ার -2/3, তাহলে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হবে না গুণ হবে। তাহলে 3 তার সাথে গুণ হবে -2/3, তাহলে এখানেও দেখো 3 3 কাটবে, এখানে 3 3 হচ্ছে কেটে যাবে। দিলে কত পড়ে থাকছে দেখো, উপরে থাকছে 2⁻², আর এটা হচ্ছে 3⁻²। এবারে দেখো মাইনাসগুলোকে আমরা কিভাবে কি নিয়ম শিখেছি, যে যদি আমরা অনন্যক করে দিই, বেসকে যদি উল্টে দিই তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস। তাহলে 3 যখন নিচে আছে এটাকে যদি আমি উল্টে দিই উপরে চলে যাবে, দিলেই এই যে পাওয়ারের -2 আছে এটা হয়ে যাবে +2। 2 যেহেতু উপরে আছে 2কে আমি যদি নিচে লিখে দিই মানে উল্টে দিই, অনন্যক যদি করে দিই তাহলে -2টা কী হয়ে যাবে +2। তাহলে উপরে হয়ে যাচ্ছে 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9 আর 2-এর স্কোয়ার মানে হচ্ছে 2 × 2 মানে হচ্ছে 4। ঠিক, আচ্ছা তারপরেরটা দেখো, তারপরেরটা সহজ আছে, 4 × 4 গুণিত লেখা আছে যে 69⁻0। আমরা শিখেছি যে যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে উত্তর কত হয়, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে উত্তর 1 হয়। তাহলে ব্যাস এটা অ্যান্সার কত হবে 4 × 4, তো 1। আচ্ছা এই অঙ্কটার উত্তর দেখো কত হবে, রুট বলেছে 25, তার পাওয়ারে লেখা আছে 3। আমরা জানি যে রুট থাকা মানে যে কোনো সংখ্যার পাওয়ারে রুট থাকা মানে তার পাওয়ারে নয়, কোনো সংখ্যার কাছে রুট থাকা মানে পাওয়ারে কত আছে, হাফ আছে। তাহলে 25-এর পাওয়ারে অ্যাকচুয়ালি কত আছে, 25-এর পাওয়ারে আছে হাফ আছে, তাই তো। তাহলে 25-এর পাওয়ারে কত হয়ে আছে, হাফ। তাহলে আমি লিখতে পারি এটাকে 25 কত, হাফ। আর বাইরে পাওয়ারে কত আছে আবার 3। তাহলে 25 এটা কত হয়ে যাচ্ছে দেখো, 25-এর কাছে দুটো পাওয়ার হয়ে গেল, ভেতরে আছে হাফ আর বাইরে আছে 3, তাহলে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে, 1-এর 2 আর 3 গুণ হলে এটা কত হয়ে যাবে 3-এর 2। এবার আমরা এটাকে আরও সরল করতে পারি, 25কে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার করলে আবার দুটো পাওয়ার চলে আসবে, 5-এর স্কোয়ার আর 3-এর 2, বাইরে হয়ে গেল কত 3-এর 2, তাহলে আবার দুটো পাওয়ার এসলো, 5-এর ভেতরে আছে 2, বাইরের পাওয়ারে 3-এর 2, তাহলে আবার কি হবে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে 2 গুণিত হচ্ছে হয়ে যাবে কত 3-এর 2, দিলে 2 2 কেটে যাবে, তাহলে 5-এর পাওয়ারে থাকছে কত 3, এটার অ্যান্সার হবে 125। ঠিক আছে, এইগুলোও তোমরা নিজেরা ট্রাই করবে নিজেরা। বাকি যে নিচের লাইনের যে অঙ্কগুলো রয়ে গেছে 3টে অঙ্ক, এগুলো নিজেরা চেষ্টা করবে। দেখো এখানেও দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা আমি করছি। প্রথমটা যদি আমি করি, দেখো প্রথমটাতে দেখো a⁻7 a⁵ দুটোরই বেস সমান এবং গুণ আছে। তাহলে বেস যেহেতু সেম তাহলে গুণের সময় পাওয়ারে কী হবে, যোগ হবে। তার মানে a⁻ কত হয়ে যাবে 7 আর 5 হচ্ছে 12। এখানে দেখো ভাগ আছে, বেস হচ্ছে সেম, ভাগের সময় তাহলে পাওয়ারে বিয়োগ, তাহলে a⁻ কত হয়ে যাবে 10 আর 7 বিয়োগ করলে হচ্ছে 10 - 7 হচ্ছে 3, আর বাইরে একটা পাওয়ার আছে অলরেডি, বাইরে আবার একটা পাওয়ার আছে 2। এবার আবার নিয়ম যেটা আমরা শিখেছি লাগাবো, যে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়, গুণ। তাহলে a⁻ কত হচ্ছে, ভেতরে আছে 12 বাইরে আছে 2, তাহলে 12 2 হয়ে যাচ্ছে 24, মানে গুণ হলো 12 2 24।
আবার নিচেও একটা এ আছে, এই নিচের এ দেখো ভেতরের পাওয়ার 3 বাইরের পাওয়ার 2, তাহলে 3 এ 2 এ গুণ হয়ে গেল 6। আবার দেখো ভাগের অঙ্ক এসে গেছে, এ টু দি পাওয়ার 24, এ টু দি পাওয়ার 6, মাঝখানে ডিভাইডেড বাই চিহ্ন। যেহেতু দুজনেরই বেস সেম, দুটোতেই এ আছে, তাহলে ভাগ যেহেতু হচ্ছে, বেস যেহেতু সেম, তাহলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে 24 বিয়োগ 6, তাহলে এটার অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 18। এটার অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 18। তো এটাকেও নিজেরা চেষ্টা করবে, পি কিউ আর দিয়ে অঙ্কটা আছে একই রকমভাবে, ভাগ আছে, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তো এই নিয়মটা লাগবে। দেখো আর কিছু অঙ্ক আছে লাস্ট, এটা মানে এমসিকিউ আকারে, এগুলো লাস্ট। তো আমি এখানে দুটো অঙ্ক দেখাচ্ছি, দেখো দুটো প্রশ্ন করে দেখাচ্ছি। 36 টু দি পাওয়ার আছে কত, -½ এখানে ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো 36কে আমরা লিখতে পারি 6 এর স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার লিখলাম, আর বাইরে কত আছে -½ তাহলে 6 কাছে এখন দুটো পাওয়ার হয়ে গেল, ভেতরে 2 বাইরে -1 2, তাহলে দুটো পাওয়ার আমরা জানি যে ব্র্যাকেট যদি থাকে আর এরকম ভেতরে একটা বাইরে একটা পাওয়ার থাকলে দুটো পাওয়ার কী হয়, গুণ হয়, ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করে দেবো, 2 আর -1 2 গুণ হচ্ছে, তাহলে 2 2 কেটে যাবে। তাহলে 6 পাওয়ারে কত থাকছে, কেটে গেলে কত থাকছে, 1 মানে -1। আর -1টাকে আমরা কী করে দিতে পারি, যদি প্লাস আকারে লিখতে চাই তাহলে 6কে কী করতে হবে, উল্টে দিতে হবে। বেসকে উল্টে দিলেই কী হয়, পাওয়ারের চিহ্নটা বদলে যাবে, -1টা কী হয়ে যাবে, +1। তাহলে এখানে 6 কাছে কিছু নেই, মানে অ্যাকচুয়ালি পাওয়ারে কত আছে 1, আর মাইনাসটা কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। দ্বিতীয়টা দেখো, 9 টু দি পাওয়ার -3 2। 9কে আমরা কি লিখতে পারি না, 3 এর স্কোয়ার, তাহলে 9কে লিখলাম 3 এর স্কোয়ার, বাইরে রয়েছে -3 2। একইভাবে 3 কাছে দুটো পাওয়ার, তাহলে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার হচ্ছে গুণ হবে, 2 গুণিত -3 2। এখানেও 2 2 হচ্ছে কেটে যাবে, কেটে গেলে থাকছে কত না, 3 পাওয়ারে কত থাকছে, -3। তো 3 পাওয়ারে দেখো, 3 পাওয়ারে -3, -3টাকে যদি আমি শুধু 3 লিখতে চাই তাহলে কি করতে হবে, এটাকে উল্টে দিতে হবে, দিলেই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 1/3 কিউব, আর 1/3 কিউব মানে কত, 3 কিউব মানে কত হয় 27, 3কে 3 বার গুণ করলে কত হয় 27, 3 কিউব 27 হয়, তাহলে 1 27 হচ্ছে উত্তর। একইভাবে তোমরা লাস্ট যেটা আছে 8/27 হোল টু দি পাওয়ার আছে -2/3, এটাকেও নিজেরা চেষ্টা করবে। 8কে লেখা হয়ে যাবে 2 কিউব, আর 27কে লেখা হবে 3 কিউব, দিয়ে একই নিয়ম, ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার হচ্ছে গুণ করবে, ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার এগুলো গুণ হবে, গুণ করলে তারপরে কাটাকাটির পরে যেগুলো থাকবে সেগুলোকে সরল করতে হবে, ঠিক আছে। তো এই যে ভিডিওটা আজকে আমরা দেখলাম, এটাতে টেক্সট বইয়ের যে অঙ্কগুলো আছে, ক্লাস 9-এর যে টেক্সট বইয়ের যে সূচক চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখনও শুরু করিনি, সেগুলো পরের ভিডিওতে শুরু করব। আজকে শুধু নিয়মগুলো জাস্ট শেখার জন্যে কিছু ছোট ছোট শর্ট কোশ্চেন আকারে আমরা প্র্যাকটিস করলাম। টেক্সট বইয়ের অঙ্কগুলোকে আমরা এর পরের যে ভিডিওগুলো থাকবে তাতে হচ্ছে আমরা আলোচনা করব। তো এই নিয়মগুলোকে রিভিশন দিয়ে দিতে পারো চটপট করে, এগুলো সব অঙ্কে কাজে লাগবে সূচক চ্যাপ্টারের। আর যদি কোনো নিয়ম এক্সট্রা থাকে তো সেটা হচ্ছে আমরা অঙ্ক করার সময় আলোচনা করব, ঠিক আছে।